বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আলহাজি ইয়াকুব আলী গার্লস কলেজ থেকে সহকারী অধ্যাপক শিরিন আক্তার তোমাদের আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা উপর আমি অনলাইন ক্লাস নিব। গত ক্লাসে আমি তোমাদের খাদ্য নিরাপত্তা কী এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কী কী বিষয়ের উপর নির্ভর করে সে সমস্ত বিষয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে আলোচনা করব এবং বাংলাদেশ সরকারের খাদ্য নিরাপত্তা ব্যাপারে যে কর্মসূচি নিয়েছে সেগুলি আলোচনা করব। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করতে গিয়ে তোমাদের আমি প্রথমে বাংলাদেশের কী অবস্থা 2012 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে 105টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। দক্ষিণ এশিয়াতে নিচের দিক থেকে দ্বিতীয়। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আসলে খুব একটা ভালো অবস্থায় নেই। বিগত 3 দশকে বাংলাদেশের খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে যদিও, কিন্তু জনসংখ্যাও দ্বিগুণের অধিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পেয়েছে এবং পুষ্টিহীনতার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। এদেশে দারিদ্র্যসীমার নিচে অনেক লোক বসবাস করে। ভূমিহীন জনসংখ্যার পরিমাণও যথেষ্ট। এরূপ অবস্থায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আমি আলোচনা করছি। প্রথমে খাদ্যের যোগান কী অবস্থায় আছে দেখি আমরা। বাংলাদেশের খাদ্যের যোগান নির্ভর করে অভ্যন্তরীণ উৎপাদন, খাদ্য আমদানি এবং বৈদেশিক সাহায্য হিসেবে প্রাপ্ত খাদ্য সাহায্যের উপর। গত 3 দশকে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, খাদ্য আমদানিও কিছুটা হ্রাস পেয়েছে। এক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য প্রধান দরকার খাদ্যের সচেতনতা অর্জন। খাদ্য নিরাপত্তা পরিস্থিতিতে আমরা বাংলাদেশের দারিদ্র্য প্রবণতা নিয়ে আলোচনা করব। এখন বাংলাদেশে বিভিন্ন এলাকায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিভিন্ন রকম। যেমন উত্তর পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে দারিদ্র্যের প্রবণতা বেশি, আবার উপকূলীয় অঞ্চলগুলিতেও কিন্তু একই রকম। ময়মনসিংহ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, বান্দরবান, রাঙ্গামাটি জেলাগুলিতে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা বেশি। এদের পক্ষে পুষ্টিকর খাবারের আশা না করে শুধুমাত্র খাবার তারা সংগ্রহ করাই তাদের জন্য দারিদ্র্যের কারণে সম্ভব হয়ে পড়ে না। দারিদ্র্যের উচ্চসীমা অনুযায়ী পল্লী এলাকায় রংপুর, বরিশাল, ঢাকায় এবং শহর এলাকায় বরিশাল, খুলনা, রাজশাহীতে দারিদ্র্যের হার বেশি। তাহলে আমরা দেখছি যে দারিদ্র্যের অবস্থা বাংলাদেশে কী অবস্থা। জমির মালিকানার ক্ষেত্রেও দারিদ্র্যের প্রবণতা আমরা এখন দেখি। 2010 সালের উচ্চ দারিদ্র্য রেখা ব্যবহার করে দারিদ্র্য পরিমাপে দেখা যায় জনসংখ্যার 35.4% ভূমিহীন, 45.1% জমির পরিমাণ মাত্র 0.5 একরের নিচে। তাহলে আমরা এখন দারিদ্র্যের অবস্থাটা দেখলাম। এখন আমরা খাদ্যভোগ এবং স্বাস্থ্যবিধি ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার অবস্থা দেখি। বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং ভূমিহীন মানুষের সংখ্যা দ্বারা বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যবিধি না মেনে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য সকল মানুষের পক্ষে 3 বেলা খাবার সংস্থান করা সম্ভব হয় না এবং এক্ষেত্রে খাদ্য মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এই সমস্যাটা আরও বেশি ঘনীভূত হয়েছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের তুলনায় বাংলাদেশের পুষ্টিহীনতার হারও বেশ উচ্চ। শিক্ষার অবস্থাটা দেখি আমরা। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী 37.7% এখনও সাক্ষরতার বাইরে। শিক্ষার সাথে আমরা জানি জীবনমানের উন্নত করার গভীর সম্পর্ক আছে। যেহেতু বাংলাদেশের অনেক মানুষ প্রকৃত শিক্ষার অভাবে সচেতন হতে পারেনি,
তাই তারা খাদ্যের মান এবং পুষ্টিগত গুণাবলী সম্পর্কেও তারা সচেতন নয়। তাহলে দেখছি আমরা এখানে অনেক মানুষ শিক্ষার অভাব আছে, তাহলে তারা পুষ্টির মান সম্পর্কেও তারা খাদ্যের মান পুষ্টির মান সম্পর্কেও তারা সচেতন নয়। পঞ্চম অবস্থাটা আমরা দেখি জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দেশ হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে অনেক দেশের ভালো প্রভাব আছে, বেশিরভাগ দেশেরই বিরূপ প্রভাব। তো বাংলাদেশের অবস্থাটা হচ্ছে বিরূপ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস গ্যাস নির্গমন, পরিবেশ দূষণ, পানি সেচের সংকট, মাটির লবণাক্ততা বৃদ্ধি, উত্তরাঞ্চলের মরুময়তা, এগুলো হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব। এর ফলে বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এই কারণে এই পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাটা আরও হুমকির মুখে পড়তে পারে। এছাড়া আরও বিভিন্ন কারণ আছে যেগুলির কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতিটা খারাপ দিকে। যেমন হচ্ছে এদেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত, দুর্বল গ্রামীণ অবকাঠামো, দ্রুত কর্মসংস্থানের সুযোগ কম। কৃষি উৎপাদন বাড়লেও প্রতি বছর খাদ্য আমদানি করতে হয় এদেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে। যেহেতু উৎপাদন কম, সেহেতু মানুষের আয় কম, সেহেতু সঞ্চয় কম, সেহেতু বিনিয়োগ কম, এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আছে আমাদের দেশে। প্রাকৃতিক দুর্যোগ, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সিডর ইত্যাদি প্রভাবে ভাসমান ছিন্ন মানুষ, যাদের আশ্রয় এবং থাকার জায়গাটুকু থাকে না, তাদের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তাদের ক্ষেত্রে আরও জটিল আকার ধারণ করেছে। বাংলাদেশ 2013 সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা অর্জিত হয় না। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ, দারিদ্র, ভূমিহীন প্রান্তিক চাষিদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ক্রয় ক্ষমতার সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবেলা, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং সংগ্রহের জন্য অনুকূল পরিবেশ রচনা করা না হলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার সম্ভাবনা থাকে না। এখন আমরা দেখব খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলি আমরা আলোচনা করব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকার বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে। প্রথমত, নীতি প্রণয়ন। বিশ্ব খাদ্য সম্মেলন 1996 পরের সরকার এবং দাতা দেশ এবং সংস্থা বাংলাদেশের খাদ্যনীতি প্রণয়নে উদ্যোগী হয়। 3টা মূল লক্ষ্যকে কেন্দ্র করে খাদ্যনীতি প্রণীত হয়। তা হলো নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের পর্যাপ্ত স্থিতিশীল সরবরাহ, দ্বিতীয়ত ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, 3 নম্বর সবার জন্য পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার, বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য অগ্রাধিকার। প্রথমে আমরা এইসব বিষয়ের আলোকে বাংলাদেশের খাদ্যনীতি প্রণয়ন করা হয়েছে। তারপর সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে দ্বিতীয় পদক্ষেপ দেশীয় উৎপাদন বৃদ্ধি আমরা দেখি। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হিসেবে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই লক্ষ্যে ইউরিয়া সার ছাড়া অন্যান্য সকল সারের মূল্য কমিয়ে অর্ধেক করা হয়েছে। ভালো বীজ সহজলভ্য করা, ডিজেলের মূল্যে কৃষককে ভর্তুকি দেওয়া হয়েছে, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহজে পাওয়া যায় এবং সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। সেচ সুবিধা সম্প্রসারণ এবং সেচ যন্ত্রপাতি সহজ পাওয়ার ব্যবস্থা, ব্যাংক ঋণ সহজ করা সহ কৃষিতে ভর্তুকি বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে। এতে কৃষকরা ফসল উৎপাদনে যথেষ্ট উৎসাহিত হয়েছে। কৃষির সার্বিক উন্নয়ন, এটি হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য সরকার গৃহীত তৃতীয় পদক্ষেপ। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খাদ্য নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে সরকার
বিভিন্ন কৃষিখাতের সার্বিক উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। এই লক্ষ্যে ক্ষুদ্র সেচ সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, উন্নত মানের এবং উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান। কৃষকের চাহিদা এবং বাজার চাহিদা ভিত্তিক কীটপতঙ্গ রোগবালাই মুক্ত, খরা এবং লবণাক্ততা সহিষ্ণু বীজ, আবহাওয়া এবং পরিবেশ উপযোগী এবং স্বল্প সময়ে ফসল পাওয়া যায় এরকম শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের জন্য সার্বিক কৃষি গবেষণাকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। ইতিমধ্যে এই গবেষণার ফল হিসেবে আমরা দেখছি যে ইতিমধ্যে পরমাণু বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার করে লবণাক্ততা সহিষ্ণু এবং স্বল্প সময়ের শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে এগুলি সম্প্রসারণ করা হয়েছে। পঞ্চমত দেখা যাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহায়তা প্রদান। দেশের ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়। এই জন্য তাদেরকে শস্য মূল্য সহায়তার জন্য কৃষি বীমা এবং কৃষক পর্যায়ে কৃষি মূল্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 6. উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ। শস্য বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এন্ডোমেন্ট ফান্ড গঠন করা হয়েছে। এছাড়া সরকার সারা দেশে 1,43,75,000 কৃষক পরিবারের মধ্যে উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছে। 7. কৃষি জমির আওতা সম্প্রসারণ। সরকারের এই পদক্ষেপটি আমরা দেখি, আমাদের দেশটা যেহেতু ছোট, এই জন্য কৃষি অনেক জমি জলাবদ্ধ হয়ে পড়ে থাকে, অনেক সমুদ্র উপকূলবর্তী জমিগুলি লবণাক্ত থাকে, এই জমিগুলিতে চাষ করা যায় না। এই জমিগুলি চাষের আওতায় আনা হয়েছে। যেমন হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকা ধান চাষের আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে। আবার স্বল্প সময়ে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ হয় তার আগেই অর্থাৎ সর্বোচ্চ 110 দিনের ভিতর শস্যের জাত চাষের ফলে উত্তরাঞ্চলের মঙ্গা দূরীকরণ সম্ভব হয়েছে। এছাড়া জলাবদ্ধতা দূরীকরণ, অর্থাৎ পানি জমে থাকে যে সমস্ত জমি, এগুলি জলাবদ্ধতা দূরীকরণ এবং হাওর এলাকায় যেখানে পানি জমে থাকে সেখানে পরিকল্পিত পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষি আওতায় জমি সম্প্রসারণ করে এবং একাধিক ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। 8. অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ। সরকারের এই পদক্ষেপের মধ্যে আমরা দেখছি যে সরকার প্রতি বছর কৃষকদের মূল্য সহায়তা এবং খাদ্য নিরাপত্তা মজুদ গড়ে তোলার জন্য অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম গ্রহণ করে। যেমন 2013-14 সালে 14 অর্থবছর অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ হয়েছিল 14.04 লক্ষ মেট্রিক টন। 2014-15 অর্থবছরের বাজেটে এই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 15.50 লক্ষ মেট্রিক টন। খাদ্যশস্য আমদানি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে প্রতি বছর খাদ্য আমদানি করা হয়। দুর্যোগ মোকাবেলা, এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কৃষিখাতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এদেশে মোট জনসংখ্যার 31% অতি দরিদ্র জনগোষ্ঠী এবং কৃষিখাতের বিপুল সংখ্যক মৌসুমী বেকার আছে। এই জন্য দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে আনার জন্য সরকার কার্যকর ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়েছে। দুর্যোগের কার্যকর ব্যবস্থাপনার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণ। বাজারে খাদ্যশস্যের সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়
আমরা সবাই জানি। অনেক সময় ব্যবসায়ীরাও কারসাজি করে অতি মুনাফার লোভে তারা অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য সরকারকে বাজারে খাদ্যশস্যের সরবরাহ বৃদ্ধির কৌশল গ্রহণ করতে হয়। এক্ষেত্রে সরকার খোলা বাজারে চাল বিক্রি বা OMS কর্মসূচি গ্রহণ করেছে। অর্থাৎ খোলা বাজারে স্বল্প মূল্যে সরকার যখন চাল সরবরাহ করে তখন খাদ্যের দাম কমে আসে। এর পাশাপাশি সুলভ মূল্য কার্ড বা ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চাল এবং গম দেওয়া হয়। 12. মঙ্গা ও মৌসুমী দারিদ্র্য নিরসনের পদক্ষেপ। দেশের উত্তরাঞ্চল, উপকূলবর্তী এলাকা, চরাঞ্চল সহ দেশের অনেক এলাকায় বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠী বছরের দুটো সময়, যেমন হচ্ছে মার্চ থেকে এপ্রিল এবং অক্টোবর থেকে নভেম্বর, এই সময় দুটোতে তাদের হাতে কোনো কাজ থাকে না। ফলে বাজারে আয়ের কোনো উৎস না থাকায়, তাদের আয় না থাকায় বাজারে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকলেও তাদের পক্ষে তা কিনে খাওয়া সম্ভব হয় না। এই অবস্থাকে উত্তরাঞ্চলের এই অবস্থা হচ্ছে আধা দুর্ভিক্ষ বা মঙ্গা নামে পরিচিত। এইরকম খাদ্যাভাব দূর করতে সরকার অতি দরিদ্রের জন্য 100 দিনের কর্মসংস্থান কর্মসূচি নামে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এর উদ্দেশ্য হচ্ছে অতি দরিদ্র বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি, সার্বিকভাবে জনগোষ্ঠী এবং দেশের জন্য সম্পদ সৃষ্টি করা, গ্রামীণ এলাকায় ক্ষুদ্র পরিসরে অবকাঠামো এবং যোগাযোগ উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ উন্নয়ন। এছাড়া মৌসুমী বেকারদের জন্য 80 দিনের কর্মসংস্থান প্রকল্প রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের ফলে উত্তরাঞ্চলের মঙ্গা পীড়িত 5টা জেলায় যেমন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম এলাকায় কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা এসেছে। 13. আন্তর্জাতিক সহযোগিতা। খাদ্য নিরাপত্তা উন্নয়নে 2008 থেকে 2015 মেয়াদী বাংলাদেশের ফুড পলিসি অ্যাকশন প্ল্যান এর আলোকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ প্রকল্প প্রণয়ন করে। দানাদার খাদ্যশস্য সহ পুষ্টিকর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা এতে করা হয়। একই সাথে কৃষি ফসল, মৎস্য চাষ, পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াকরণ, বাজার নিশ্চিতকরণ সহ 12টা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়। বিশ্বব্যাংকের বিশ্ব কৃষি এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকে 370 কোটি টাকা অনুদান পাওয়া গেছে। নিম্ন আয় এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য প্রাপ্তি কর্মসূচি। এদেশে বিপুল সংখ্যক নিম্ন আয় এবং দরিদ্র মানুষের জন্য খাদ্য প্রাপ্তি নিশ্চয়তা বিধান করাও সরকারের একটা অন্যতম দায়িত্ব। এই শ্রেণীর মধ্যে আছে দরিদ্র, হতদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, গার্মেন্টস শ্রমিক এবং অন্যান্য জনগোষ্ঠী। এদের ক্রয় ক্ষমতার মধ্যে খাদ্য সরবরাহ করা একটা বড় চ্যালেঞ্জ। সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার আওতায় এর জন্য নানা কর্মসূচি রয়েছে। এর মধ্যে আছে দুস্থ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা, DGF দুর্যোগকালীন ত্রাণ হিসেবে দুর্গতদের জন্য খাদ্য সহায়তা দেয়া, GR OMS খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করা, খাদ্যশস্যের বিনিময়ে গ্রামীণ যোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান উন্নয়ন, কাবিখা অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, DGD কর্মসূচি ইত্যাদি। এছাড়া সরকার সারা দেশে 77 লক্ষ পরিবারের তালিকা প্রণয়ন করেছে, যাদেরকে সরকার ভবিষ্যতে এই কর্মসূচির আওতায় তাদেরকে খাদ্য সরবরাহ করছে।
খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ। এটি হচ্ছে বাংলাদেশ সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের সর্বশেষ পয়েন্টে আমরা আলোচনা করছি। ক্রমবর্ধমান জনসংখ্যার নিরিখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় সরকার পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তোলার জন্য পূর্বের 15 লাখ টন ধান ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের সাথে আরও 7 লাখ টন খাদ্য বাড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। 2021 সালের মধ্যে এই ধান ক্ষমতা 30 লাখ টনে উন্নতি করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সরকারের উপরের পদক্ষেপগুলি গ্রহণ করেছে এবং এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য যদি এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হয় পুরোপুরি, তাহলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি উন্নীত হবে, এটি আমরা আশা করছি। আজকে এই পর্যন্ত। তোমাদের আগামী অনলাইন ক্লাসে আমি নিরাপদ খাদ্য এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসাধারণ, সরকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো তোমরা এই বিষয়ে আজকে পড়বে আশা করছি। ভালো থাকো তোমরা, নিজেদের যত্ন নাও এবং তোমাদের পড়ালেখার উন্নতি আশা করছি। আসসালামু আলাইকুম।